যিনি বিদায় এমপি ছিলেন তার কাজ কি ছিল? পার্লামেন্টে গিয়ে মিনিস্টারকে বলা যে আমাদের এটা কোন ভেবিয়ার বসিরহাটের দর্জি শ্রমিকদের সেলাই করা কাপড় যাতে বিদেশে বিক্রি হয় তার ব্যবস্থা করা। আপনারা জানবেন, গুগলে সার্চ করলে পাবেন, বাংলাদেশের টাকার এখন মান বেড়ে যাচ্ছে। কারণ কি জানেন? বাংলাদেশে এখন ডলার ঢুকছে। কি জন্য? বাংলাদেশ গার্মেন্ট শিল্পে অনেক এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের কাপড় এখন সারা পৃথিবীতে যাচ্ছে। অপদার্থ এমপি তার কাজ ছিল পার্লামেন্টে গিয়ে বলা এই ভেবিয়ার দর্জি শ্রমিকদের সেলাই করা কাপড় আমেরিকা, রাশিয়া, লন্ডন, ব্রিটেন, জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, স্পেন, সুইজারল্যান্ড, পৃথিবীর উন্নতমান দেশগুলোতে এখানকার সেলাই করা কাপড় যাক। যদি এখানকার সেলাই করা কাপড় ওই পৃথিবীর ওই উন্নতমান দেশগুলোতে যেত, যদি ওখানে গিয়ে বিক্রি হয় এখানকার সেলাই করা কাপড়, তাহলে ওখান থেকে ডলার আসবে। ডলার আসলেই আমার এখানকার ভেবিয়ার দর্জি শ্রমিকদের হাতে টাকাটা বাড়বে। কিন্তু অপদার্থ ব্যর্থ এমপি মহাশয় কিছু করেনি। তাই বলবো, আপনারা যদি ভোট দিয়ে আমাদের পার্লামেন্টে পাঠান, আপনাদের দুর্দশার কথা আমরা ভুলে যাচ্ছি না। আজ থেকে 6 বছর 8 বছর আগে যদি দেখি, সপ্তাহে গেলে কম করে 4-5 হাজার টাকা ইনকাম করতেন একজন সেলাই করে, কাপড় সেলাই করে। কিন্তু দুঃখের বিষয়, এখন মেহনত বেশি করতে হচ্ছে, সপ্তাহে 2000 টাকা ইনকামটাও অনেক দুঃসাধ্য হয়ে উঠছে। ভুল বলছি নাকি ভাই? কারণ আজকে কি হচ্ছে? আজকে আমাদের পলিসি তৈরির অভাব। তাই পলিসি অ্যামেন্ডমেন্ট করতে হবে, নতুন পলিসি সংযোজন করতে হবে। পার্লামেন্টে গিয়ে খামচিহ্ন চিৎকার করবে এই ভেবিয়ার দর্জি শ্রমিকদের জন্য, যে ভারত সরকারকে পলিসি আনতে হবে। বিদেশের সরকারগুলোর সাথে, দুবাই থেকে শুরু করে, সৌদি থেকে শুরু করে উন্নত মানের দেশগুলোর সাথে ভারত সরকারকে চুক্তি করতে হবে। এই ভেবিয়ার এই পশ্চিম বাংলার কাপড় সারা পৃথিবীতে যাতে বিক্রি হয় তার ব্যবস্থা ভারত সরকারকে দায়িত্ব নিতে হবে। এই চিৎকারটা করে, এইটাই তো কাজ তার কাজটা কি? এমপির কাজটা কি? আমার ভোটার এখন দিনের শেষে কম ইনকাম করছে, আমার ভোটারের হাতে কিভাবে টাকা আসে সেইটা, যেখানে টাকা আসার আলোচনা হবে সেই জায়গায় গিয়ে বলা। আলোচনার জায়গাটা হচ্ছে কি? পার্লামেন্ট, সেখানে গিয়ে বলা। তাই বন্ধুগণ, আপনাদের বলবো, এই ধরনের অনেক কিছু আছে, আগামী দিনে সময় আসলে অবশ্যই বলবো। শেষ কথা বলবো, আচ্ছা কোনোদিন মোহাম্মদ সেলিম ফিরহাদ হাকিমের লড়াই হতে দেখেছেন? অভিষেক ব্যানার্জি শুভেন্দু অধিকারীর লড়াই হতে দেখেছেন? বিমান বসু মমতা ব্যানার্জির লড়াই হতে দেখেছেন? সুজন চক্রবর্তী, অধীর রঞ্জন চৌধুরী, দিলীপ ঘোষ, কুণাল ঘোষ, সুকান্ত মজুমদার, এদের লড়াই হতে কোনোদিন দেখেছেন? দেখিনি। কিন্তু লড়াইটা কার দেখছি? সেই দাদুর আমল থেকে হয়েছে। দাদুর কাঁধে হাত দিয়ে দিয়েছিল নেতা, দাদিকে যে বলছে ওই জামাটা খুলে বলছে, শার্টটা খুলে বলছে এটা ধুবি না, দাদা হাত দিয়েছে, টাঙিয়ে রেখে দিয়েছে। ওহ, এই করেছে শুধু নেতাগুলো, আমাদের সাথে করেনি। একবার কাঁধে হাত দিয়ে দিয়েছে, ওরে বাবা, দাদা আমার কাঁধে হাত দিয়ে দিয়েছে। দাদা বলেছে ওই করতো, ও ডবল করে দিয়েছে, জান দিয়ে দিয়েছে দাদার জন্য। সে দাদা আমাদেরকে কিছু করেনি, শুধু বোকা বানিয়েছে। আর কি হয়েছে? কি বলেছে? 1952 সাল থেকে ভোট দিচ্ছেন আমরা দেশবাসী স্বাধীন ভারতে, 1952 সাল থেকে ভোটাভুটি হয়েছে। শুধু এই ধরনের স্লোগান চলেছে, কি লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। 1952 সাল থেকে এই ধরনেরই স্লোগান চলছে, এখনো চলছে। শুনতে খুব ভালো লাগে, কিন্তু লড়াইটা কে করছে আর কে বাঁচছে? শ্রমজীবী মানুষ লড়াই করছে, যার দিনে 300 টাকা ইনকাম। এই সকাল হলে যদি বৃষ্টি হয়, সে চিন্তিত, কারণ ভ্যানটা নিয়ে বেবিয়া চৌমাথায় গেলে, তাহলে দুটো প্যাসেঞ্জারকে তুললে, কিছু মালপত্র কারো বাড়িতে পৌঁছে দিলে যে ইনকামটা হবে সেটাই চাল ডাল কিনবে, তার ছেলে পরিবারের মুখে খাবার তুলে দেবে। যদি বৃষ্টি হয় সে চিন্তায় পড়ে যায়। এই আমাদের অবস্থা। আর বড় লোকের নেতাদের ছেলেদের দেখবেন বৃষ্টি হলে বারান্দা থেকে বসে ভিডিও করে বলে, আহ কি রোমান্টিক ওয়েদার। ভুল বলছি নাকি? ভোটারদের বৃষ্টি হলে আল্লাহ কি হবে রে, ভগবান কি হবে রে, যে যাকে ভালোবাসে, যে যাকে মানে তাকে ডাকতে শুরু করে দেয়। আর নেতাদের ছেলেগুলো ও বারান্দাতে বসে সুন্দর করে ভিডিও তুলে বলবে রোমান্টিক ওয়েদার। আমি বক্তব্য এখানেই, আমরা কোনোদিন দেখলাম না বড় বড় নেতাদের মধ্যে লড়াই হতে। বরঞ্চ কি দেখলাম, যে শুভেন্দু অধিকারী বলেছিল যে আপনার তৃণমূলকে টাইট করব, তৃণমূলকে টাইট করব, ডিসেম্বর মাস দেখাচ্ছিল, সেই শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জি এমন টাইট করে দিল, ডেকে চা খাইয়ে, আর কোনো কথা বলে না মমতা ব্যানার্জি বিদ্বেষী অর্থে। মমতা ব্যানার্জিকে টাইট করবে বলেছিল সেই মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী বিজেপির নেতাকে ডেকে চা খাওয়াচ্ছে, কোনো লড়াই নাই। সিপিএম এর নেতা সুজন চক্রবর্তী, আপনার তৃণমূলের চাকরি চোর নেতা,
পার্থবাবুর সাথে এসি রুমে বসে এক টেবিলে গল্প করছে, কোনো সমস্যা নয়। পার্থ চ্যাটার্জি থেকে সাথে লড়াই কথা বলছে, কোনো নয়, ঝামেলা নাই। দিলীপ ঘোষ বিজেপির নেতা, সুকান্ত মজুমদার বিজেপির নেতা, কুণাল ঘোষ তৃণমূলের নেতা, তারা এক জায়গায় বসে কেক কাটছে এসি রুমে, তাদের মধ্যে কোনো লড়াই নাই। এই কদিন আগে তন্ময় বাবু বরানগর উপনির্বাচনে সিপিএম এর পক্ষ থেকে দাঁড়িয়েছে, সজল বাবু বিজেপির পক্ষ থেকে দাঁড়িয়েছে। দুজনকে যে দেখা হয়েছে, ঈদে যেমন আমরা মিলি না, অনেক মুসলমান সমাজের মানুষ ঈদে মিলে, তো সে ঈদের মতো কোলাকুলি করছে। আবার বলছে তন্ময় বাবু, আমার ছোট ভাইটা কালো হয়ে গেছে। তাদের মধ্যে কোনো হানাহানি মারামারি নয়, আমি চাইছেও না। আর মারামারিটা কোথায়? বুথ স্তরে। কে আইএসএফ করে, কে তৃণমূল করে, কে সিপিএম করে, কে বিজেপি করে, কে কংগ্রেস করে, কে কার মেরে মাথা ফাটাবে, কে কার ঠাং ভাঙবে, কে কার নামে মিথ্যা কেস দেবে, এই নিয়ে তারা পড়ে আছে। বুঝতে পেরেছেন কি বলছি? তাহলে লড়াইটা কাদের মধ্যে হচ্ছে? বুথ স্তরে সাধারণ মানুষের মধ্যে লড়াই হচ্ছে। আমি একটা অনুরোধ করব আপনাদের কাছে, আজকের পর থেকে যদি কেউ আপনাদের বলে এই মারামারি হানাহানিতে জড়াতে, আপনারা তাদেরকে কি বলবেন? দাদা দিদি, 1952 সাল থেকে আমার দাদুকে এইরকমভাবে লড়িয়েছো, আমার দাদু ধ্বংস হয়েছে, আমার বাবাকে এইরকমভাবে লড়িয়েছো, আমার বাবা ধ্বংস হয়েছে, আমাকে লড়িয়ে আমার ছেলেদেরকে আর ধ্বংস করতে যেও না, আর লড়াইয়ে আমরা জড়াবো না। তারপরেও যদি বলে যে করতে হবে সেই করতে হবে, আপনারা কি বলবেন? এবার একটু সাঁড়ে সাঁড়ে লড়াই হোক, আমরা একটু দেখতে চাই। পারবেন তো বলতে? আর তারপরে একটা স্লোগান দেবেন। ওরা বলে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আমি একটু ঠিক উল্টে দিয়েছি, নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। 1952 সালে জনগণের লড়াই লাগিয়ে দিয়েছো, আর তোমরা ওপরে বসে মজা দেখেছো। এবার জনগণকে বলতে হবে সাঁড়ে সাঁড়ে লড়াই করো, আমরা ওপর থেকে একটু দেখবো। কারো খারাপ লাগছে নাকি? খারাপ লাগছে? এইগুলো বলি আমি খারাপ হয়ে যাই, আমি বিজেপির দালাল, আমি মুসলমানদের দল, আমি সাম্প্রদায়িক, আমি মৌলবাদী, আমি এই আমি তেই। আমি ভুল বলছি নাকি ভাই? এটা আপনাদের ভাবতে হবে। কত আর লড়াই করবেন? পিঠের চামড়া তো তুলে দিল মেরে মেরে। যাদের জন্য মার খেলেন আর যে মারলো, দুজনকেই দেখুন তো, কেউ শান্তিতে নাই। যে মারলো তার ছেলেটাও সরকারি স্কুলে যাচ্ছে, আর যে মার খেলো তারও ছেলেটা সরকারি স্কুলে যাচ্ছে। দুটো ছেলেই কিন্তু মূর্খ হয়ে বাড়ি ফিরছে। আর যে দাদার জন্য মার খেলেন আর ও যেই দাদার জন্য মারলো, সেই দাদারা এসি রুমে বসে চা খাচ্ছে একসাথে। একটু ভাবার টাইম এসেছে। তাই আমি বলবো, অনুরোধ করব যে আজকের পর থেকে কোনো মারামারিতে জড়াবেন না। যার যাকে ভালো লাগবে ভোট দেবে। ভালো লাগলে ইভিএম মেশিনের 5 নম্বরে খাম চিহ্নকে ভোট দেবেন, না ভালো লাগলে দেবেন না, আমি জোর করব না। কিন্তু ভোটের জন্য মারামারি করবেন না। ক্ষতি সেই বুথের লোক। বকটুয়ে দেখুন, ভাদু শেখ মারা গেল, খুন করলো, বুথের লোক গেল। 11 জনকে কুপিয়ে খুন করে আগুন লাগিয়ে খুন করলো, বুথের লোক। পুলিশ অ্যারেস্ট করলো আনারুলকে, বুথের লোক। সিবিআই হেফাজতে মারা গেল, সেও আবার বুথের লোক। দেখ মারা কারা যাচ্ছে? হয় বুথের লোক, যাদের দিনে 300 টাকা ইনকাম, সকালে মাঠে চলে যায়, সেই রৌদ্রতে মাঠে সারাদিন কাজ করে ফিরে আসে, 300 টাকা হয়তো দিনে ইনকাম, তাদের ক্ষতি হচ্ছে। তাই অনুরোধ, এই মারামারি হানাহানিতে জড়াবেন না। শেষ একটা কথা, আমাদেরকে অপদস্থ করার জন্য বলছে বারবার আমরা নাকি বিজেপি বা তৃণমূলের কাছ থেকে টাকা নিয়েছি। এতদিন বলতো বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে, এখন যুক্ত হয়েছে তৃণমূলের কাছ থেকেও টাকা নিয়েছে। কিন্তু ভাই, এত টাকা রাখবো কোথায়? আমি তৃণমূল বিজেপির বলবো, বন্ধু যারা আপনাদেরকে মিসগাইড করে, টাকা নিয়েছে প্রমাণ তো দিতে পারে না। আমি তো অপেক্ষায় আছি, ব্যাগ ধরে রেডি আছি, ঠিক বল পাবো স্টেডিয়ামের বাইরে করে দেবো। আমি চাই মমতা ব্যানার্জি তার মুখে একবার বলে ফেলুক, নওশাদ সিদ্দিকী অত টাকা বিজেপির কাছ থেকে নিয়েছে, সংখ্যাটা। পাড়ার চারানার নেতা সংখ্যা বলে আমি পাত্তা দিই না, কারণ ও নিজে খেতে পায় না। 300 টাকা না দিলে মারামারি করতে যাবে না, 500 টাকা না দিলে মদ আর খেয়ে মারামারি করতে যাবে না। ওর নামে কি মামলা করব বলুন তো? আমি চাইছি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, এই ধরনের নেতারা একবার বলুক যে নওশাদ সিদ্দিকী বা আইএসএফ এত টাকা বিজেপির কাছ থেকে নিয়েছে, সংখ্যাটা। আজকের পর থেকে যদি কেউ আপনাদের কিছু বলে, শুধু এইটুকু বলবেন, মমতা ব্যানার্জিকে বলতে বল কত টাকা নিয়েছে, সংখ্যাটা। তাই 1 টাকা হোক আর 1000 কোটি টাকা হোক, কত টাকা, সংখ্যাটা। কারণ মামলা করলে না, মামলা টিকবে তখনই, সংখ্যাটা বলতে হবে। টাকা নিয়েছে এটা কোনো নয়। তা একবার বলুক কত টাকা নিয়েছে, তাহলে দেখবেন ওনাকে আমি সাইজ করে ফেলবো, ছাড়বো না। আইনের মাধ্যমে সাইজ করব, আমি মামলা করবো তো। কিন্তু দেখুন, সব কথা বলছে, টাকার কথা বলে না, ঘুরিয়ে ফিরিয়ে বলছে। একটা দল বেরিয়েছে, মুসলমানদের দল, হ্যান ত্যান, বিজেপি, শুধু পাশ কেটিয়ে পালাচ্ছে। যদি সৎ সাহস থাকে
ডাইরেক্ট ওনাদের বলতে বলুন। পাড়ার চারানার নেতাদেরকে আমি পাত্তা দিই না। তারপরেও বলছি আপনাদেরকে, এখন বামপন্থী বন্ধুরা বলতে শুরু করেছে এখন নাকি আবার তৃণমূলের কাছ থেকে নিয়েছি, টাকা রাখার জায়গা নাই। আমি সব বলছে গোপনে, প্রকাশ্যে কেউ বলতে পারছে না। আমি এখানে দাঁড়িয়ে এত লোকের সামনে, এই 1000 খানেক লোক আছে, সবার সামনে মা বোন বাপ ভাইরা আছে, সবার সামনে আমি বলছি আমি প্রকাশ্যে বিজেপি তৃণমূলের কাছ থেকে টাকা নেবো, সেটার কেউ যদি ব্যবস্থা করতে পারে তাদেরকে খবর দিন। এতদিন বলছে টাকা নিয়েছে কি গোপনে, কোনো প্রমাণ দেখাতে পারছে না, আমি প্রকাশ্যে নেব। তবে যে বন্ধু আমার বামপন্থী বন্ধু আমার উপকার করবে, যে তৃণমূলের বন্ধু আমার উপকার করবে, সেই বামপন্থী সেই তৃণমূলের বন্ধুর জন্য আমার একটা অফার আছে। অফারটা কি? 100 টাকা জোগাড় করে দিলে আমি সেই বামপন্থী বন্ধুকে, সেই সিপিএম এর বন্ধুটাকে, সেই সিপিআই এর বন্ধুটাকে, সেই তৃণমূলের বন্ধুটাকে 90 টাকা ফেরত দিয়ে দেবো। বুঝতে পারছেন? অর্থাৎ 90% টাকা তাকে দিয়ে দেবো। আমার জন্য যদি 1000 টাকা ব্যবস্থা করে, 900 টাকা সেই বন্ধুকে বলবো তুমি আমার উপকার করেছো, 900 টাকা তুমি রাখো, 100 টাকা আমি পার্টি চালানোর জন্য রাখবো। আমি প্রকাশ্য নেবো বলছি। আজকের পর থেকে এই বিষয়ে কোনো কথা হবে? যদি কেউ বলে, কি বলবেন আপনারা? যে ভাইজান বলেছে তোরা ব্যবস্থা কর, ভাইজান প্রকাশ্যে নেবে। প্রমাণ দেখা, প্রথম টাকা নিয়েছে পারবি না, দ্বিতীয় হচ্ছে বলে গেছে ওখানে এসে যে প্রকাশ্যে নেবে, ব্যবস্থা করে দাও। দেখি কত প্রকাশ ব্যবস্থা করতে পারে। যারা মিড ডে মিলের টাকা চুরি করে খায় তারা নাকি নওশাদকে আবার টাকা দেবে? আপনাদের পাড়ায় এই ধরনের অনেক বিধবা মা আছে যাদের বিধবা ভাতা পাওয়ার দরকার, তারা পাচ্ছে না। আর তৃণমূলের নেতাকে খোঁজ নিয়ে দেখুন, অনেকেও আছে, খুঁজলে বেরিয়ে যাবে। বাপ বেঁচে আছে, মাকে বিধবা দেখিয়ে বিধবা ভাতা তুলে খাচ্ছে, সে নাকি আমার নওশাদকে টাকা দেবে। এটা কাফন চুরি করে খাওয়ার লোকেরা। বুঝতে পারছেন না কি বলছি? শুধু দেখে দেওয়ার চেষ্টা করছে এদের কথা। তাই বলবে এদের ফাঁদে পা দেবেন না। এই একটা আমি শেষ করে দিচ্ছিলাম, আমার ঘাম প্রচুর হচ্ছে। এইটা প্রসঙ্গটা বলেছে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে আমি এড়িয়ে যেতে পারি না। কদিন আগে মমতা ব্যানার্জি কি বলেছে শুনেছেন? কোরআন